আজকে তাহলে শুরু করব ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-এ রয়েছে পদার্থের ধর্ম ও গঠন। সো মেনলি আমরা এখানে পদার্থের পদার্থ তার ধর্ম আর গঠন করতে হবে। ধর্ম ও গঠন মানে একটা পদার্থের, বুঝলাম না, বলো। যে কোনোটা বের করো, কোনো অসুবিধা নেই। ছায়াটা বের করে রাখো, কোনো অসুবিধা নেই। তো পদার্থের ধর্ম ও গঠন বা এইগুলো নিয়ে, পদার্থের গঠন কি, পদার্থ কি, ধর্ম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হবে, যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে চাপ বা চাপ এবং ঘাত, এই দুটো জিনিস আমরা প্রথমত পড়ব। সো প্রথমে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে চাপ। চাপ জিনিসটা কি সেটা বুঝতে হবে। চাপের একক, চাপের মাত্রা, এগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমত আমরা চাপ কাকে বলে সেটা যদি বোঝার চেষ্টা করি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। আমরা সেকেন্ড চ্যাপ্টারে বল সম্পর্কে পড়ে এসেছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, এবং দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলকে পরিমাপ করতে পারি পি ইকুয়াল টু এম এফ দিয়ে। বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। সো কোনো একটা ক্ষেত্রফল রয়েছে, সেই ক্ষেত্রফলটা যদি এরকম হয়, এটা যদি এটা কোনো ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফলটা যাই হোক, এই ক্ষেত্রফলটা আমি ধরলাম এর ক্ষেত্রফল হচ্ছে এ, আর এরপরে যে বলটা প্রয়োগ হচ্ছে এর উপরে মানে প্রযুক্ত, অবশ্য বলটা লম্বভাবে প্রযুক্ত হতে হবে। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ওকে, সো এখানে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা এফ। এফ বল লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। তাহলে আমরা যদি একটা ঐকিক নিয়মের অঙ্ক এখানে করি, যে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত, এফ। তাহলে এক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত, এফ বাই এ। তাহলে দেখো, একক ক্ষেত্রফল আমরা এখানে প্রশ্নে কি এই সংজ্ঞায় কি বলেছি, একক ক্ষেত্রফলে। সো দেখো, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল আসলো, প্রযুক্ত বল যেটা সেটা আসলে এফ বাই এ, এবং সেই জিনিসটাকে আমরা চাপ বলছি। অতএব চাপ, চাপের ইংরেজি নাম প্রেশার, তাই পি দিয়ে লেখা হয়। চাপকে পি দিয়ে লেখা হয়, ইকুয়াল টু এফ বাই এ মানে বল ফোর্স বাই ক্ষেত্রফল। ফোর্স বাই ক্ষেত্রফল, ফোর্সের এফ আর ক্ষেত্রফলের এ। তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ। এইভাবে কিন্তু আমরা বলকে এটা হলো চাপের গাণিতিক রূপও বলা যায়। সো প্রথম প্রশ্নগুলো লিখে নেবে। আমি যেভাবে করাচ্ছি এভাবে করে নাও, বই থেকে উত্তর পাবে, এবং আমি যেগুলো করাচ্ছি এখান থেকে উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, চাপ কাকে বলে। তারপরের প্রশ্ন, চাপের রাশিমালাটি লেখো। চাপ কাকে বলে, চাপের রাশিমালাটি লেখো। চাপ কাকে বলে, চাপের রাশিমালাটি লেখো। হয়ে গেছে। সো এবার আমরা যাব চাপের মাত্রা, চাপের একক, এগুলোতে যাব। প্রথমে আসি চাপের মাত্রা। চাপের মাত্রা আমরা অনেক ভৌত রাশির মাত্রা আগে বের করেছি। তো চাপের মাত্রা মানে কি, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তো উপরে বসবে বলের মাত্রা। তো চাপের মাত্রা সমান সমান বলের মাত্রা বাই
ক্ষেত্রফলের মাত্রা, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। আমরা বলের মাত্রা বের করে এসেছি এর আগের চ্যাপ্টারে, তবু আমি একবার বলে দিচ্ছি। আমাদের সূত্র ছিল পি ইকাল টু বা এফ ইকাল টু এম এ বা পি ইকাল টু এম এফ, যেটা বলি ফোর্স ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম এ। সো সেখানে বল, বলের মাত্রা যদি আমাদেরকে বের করতে হয়, মাস, মাস মানে ভরের মাত্রা এম, আর অ্যাক্সিলারেশন ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এই আসছিল আমাদের বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা বলের মাত্রা এখানে বসিয়ে দিলাম এম এল টি টু দি পাওয়ার -2। ক্ষেত্রফলের মাত্রা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু গুণ বাহু, কোনো দুটো বাহু থাকে, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু গুণ বাহু। সো আলটিমেটলি ক্ষেত্রফলের মাত্রা হয় এল গুণ এল, মানে এল স্কোয়ার, এই আসছে। সো তার মানে আমরা যদি এখানে এটাকে সূচকের নিয়মে ক্যালকুলেশন করা শুরু করি, উপরে দেখো এল এর মাথায় 1 রয়েছে, নিচে দেখো এল এর মাথায় 2 রয়েছে। সো তার মানে সূচক দিয়ে হবে কাজটা এম, এল এর মাথায় -1 হয়ে যাবে, কারণ উপরে মানে জিনিসটা কি এরকম আছে। সো একটা এল কেটে গেল, নিচে একটা এল থাকলো, তাহলে 1/L, এই 1/L কে লেখা যায় এল টু দি পাওয়ার -1। সো এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। ওকে, সো প্রশ্ন দিতে পারে, প্রশ্নগুলো লিখে ফেলো, চাপের মাত্রা লেখো, বা চাপের মাত্রাটি লেখো, বা চাপের মাত্রা প্রতিষ্ঠা করো, যে কোনোভাবেই কিন্তু প্রশ্ন দিতে পারে। ওকে, সো চাপের মাত্রা বুঝলাম। চাপ রাশির প্রকৃতি, এই রাশিটা কি প্রকৃতি, রাশির বা চাপের প্রকৃতি। চাপ কিন্তু একটা স্কেলার রাশি। ওকে, চাপ কিন্তু একটা স্কেলার রাশি। চাপ একটি স্কেলার রাশি। এখানে বলা দরকার যে আমরা চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল পেয়েছি। বল কিন্তু একটা ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি, এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল একটি ক্ষেত্রফল যদি একটা স্কেলার রাশি, মানে ক্ষেত্রফলেরও ভেক্টর হয়, বা ক্ষেত্রফল মানে উঁচু ক্লাসে যখন আমরা পড়ব তখন দেখব ক্ষেত্রফলেরও একটা দিক, ওর যে লম্ব দিক, ক্ষেত্রফলের থেকে যে লম্ব টানা যায়, সেই সমস্ত দিকে ক্ষেত্রফলের দিক ধরা হয়। তবু আমরা নিচু ক্লাসের ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে আমরা দেখলাম চাপ কাকে বলে, চাপের গাণিতিক রূপ দেখলাম, চাপের মাত্রা দেখলাম, চাপ কি প্রকৃতির রাশি সেটাও দেখলাম। এবার আমরা যাব চাপের একক, চাপকে কি একক দিয়ে প্রকাশ করা হয়। ওকে, সো আমি নেক্সট পেজে যাচ্ছি। চাপের একক, আমরা সাধারণত একককে দুটো পদ্ধতিতে, তিনটে পদ্ধতিতে প্রকাশ করি, কিন্তু আমাদের এখন আপাতত দুটো পদ্ধতি, সিজিএস আর এসআই পদ্ধতি জানলে চলবে। সো সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন, মানে আমরা জানি না সিজিএস পদ্ধতিতে চাপের একক কি, সো আমরা চাপের একক সিজিএস পদ্ধতিতে বের করেই নিতে পারি। সো চাপের একক, চাপের একক সমান সমান বলের একক বাই ক্ষেত্রফলের একক। সো সিজিএস পদ্ধতিতে বলের একক কি, যখন আমরা এটা সিজিএস পদ্ধতিতে চাপের একক বের করছি, তো সিজিএস পদ্ধতিতে বলের একক কি, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, এবং ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এটা আমরা আগের চ্যাপ্টারেই পড়ে এসেছি, এবং সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গ সেমি, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি।
আমাদের আলটিমেটলি আসলো ডাইন পার বর্গ সেমি। আমরা সিজিএস পদ্ধতিতে চাপের একক পাচ্ছি ডাইন পার বর্গ সেমি। এটাকে অনেক সময় এরকমভাবে ডাইনকে ডিওয়াইএন শর্টে লেখা হয়, পার সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেমিকে সেন্টিমিটার স্কোয়ার লেখা হয়। ঠিক সিমিলারলি আমরা কিন্তু এসআই পদ্ধতিতে চাপের একককে বের করতে পারি। এসআই পদ্ধতিতে চাপের একক, উপরে কি বলছে বলের একক, বলের এসআই পদ্ধতির একক কি ছিল? নিউটন, এটা আমরা আগে পড়ে এসেছি। এবং ক্ষেত্রফলের এসআই একক কি ছিল? বর্গ মিটার। সো আমাদের আসছে নিউটন অবলিক বর্গ মিটার। সো আমরা পেলাম নিউটন অবলিক বর্গ মিটার, নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারের আর একটা নাম আছে, সেটা হচ্ছে পাস্কাল। পাস্কাল, যেটাকে আমরা পিএ দিয়ে বলে থাকি, পিএ, পাস্কাল। ওকে, তো এখন তার মানে আমরা যদি এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই যে এই সিজিএস একক এসআই এককের মধ্যে সম্পর্ক কি, সেটা আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই, সেটা করব। এবং তার আগে আমরা এদের যদি সংজ্ঞাটা জেনে আসতে চাই যে কাকে বলে, যদি আমাদের দেয়। সো এক বর্গ সেমি, খুবই সোজা, ক্ষেত্রফলের ওপর লম্বভাবে এক ডাইন বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপকে এক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার চাপ বলা হয়। মানে তোমার কাছে একটা এক বর্গ সেমি জায়গা আছে, তারপরে তুমি লম্বভাবে একটা এক ডাইন বল প্রয়োগ করলে লম্ব হবে কিন্তু, সো যে চাপটা তৈরি হবে সেই চাপটাকে বলবো আমরা এক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সিমিলারলি আমরা পাস্কালের সংজ্ঞা পাই, এক বর্গ মিটার ক্ষেত্রফলের ওপর লম্বভাবে এক নিউটন বল প্রয়োগ করলে যে চাপ উৎপন্ন হয়, যে চাপ উৎপন্ন হয় তাকে এক নিউটন পার মিটার স্কোয়ার চাপ বলা হয়, তাকে এক নিউটন পার মিটার স্কোয়ার চাপ বলা হয়। ওকে, সো এই এক নিউটন পার মিটার স্কোয়ারেরই আর এক নাম, মানে যার নাম এক নিউটন পার মিটার স্কোয়ার, তারই নাম কিন্তু এক পাস্কাল, এক পাস্কাল, পিএ। ওকে, সো আমরা এবার পরের পেজে গিয়ে আমরা করব কি, এই নিউটন পার মিটার স্কোয়ার এবং পাস্কালের ভিতরে সম্পর্কটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ওকে, সো আমি নেক্সট পেজে যাচ্ছি। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চাপের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। সো কি কি প্রশ্ন হলো, প্রশ্নগুলো লিখে নেবে। প্রথমত চাপ কাকে বলে, চাপের রাশিমালাটি লেখো, এগুলো হয়ে গেছে। চাপ কি প্রকারের রাশি, মানে চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি, চাপ কি প্রকারের রাশি। তারপরে কি, চাপের মাত্রা লেখো, চাপ কি প্রকারের রাশি, চাপের মাত্রা লেখো। তারপরে কি আছে, চাপের সিজিএস ও এসআই একক লেখো। এক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার চাপ বলতে কি বোঝো,
1 পাস্কেল চাপ বলতে কি বোঝো? ওকে, এই প্রশ্নগুলো লিখে নেবে। এবার আমরা আসছি চাপের সিজিএস এসআই একক, এসআই এককের মধ্যে সম্পর্ক। তো চাপের এসআই একক ছিল 1 পাস্কেল। 1 পাস্কেল মানে কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি? 1 নিউটন মানে হচ্ছে 1, এটাকে লেখা যায় 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। সো আমরা জানি যে 1 নিউটন, এটাকে আমরা আগে প্রমাণ করে এসেছি, ইকুয়াল টু 10⁻⁴ কত হয় 5 ডাইন। সো আমরা এখানে বসিয়ে দিলাম 10⁵ ডাইন। আর 1 মিটার স্কোয়ার, এটাকে আমরা করতে পারি যেরকম 1 মিটারের হোল স্কোয়ার। সো 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তার হোল স্কোয়ার। সো তার মানে 1-এর পরে 4টে শূন্য সেন্টিমিটার স্কোয়ার। সো 1 মিটার স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি 1-এর পরে 4টে শূন্য সেন্টিমিটার স্কোয়ার। আর উপরে রয়েছে 10⁵ ডাইন। সো 10⁵ ডাইন মানে 1-এর পরে 5টা শূন্য ডাইন বাই 1-এর পরে 4টে শূন্য সেন্টিমিটার স্কোয়ার। সো 1 2 3 4, 1 2 3 4। সো আমরা পেলাম 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সো আমরা সম্পর্কটা কি পাচ্ছি? আমরা সম্পর্কটা পাচ্ছি যে 1 পাস্কাল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বা আমরা পাচ্ছি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা পাচ্ছি এই চাপের সিজিএস একক এবং চাপের এসআই এককের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা এটা পাচ্ছি। ওকে, সো প্রশ্ন দিতেই পারে চাপের সিজিএস একক ও চাপের এসআই এককের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে চাপের সিজিএস একক এবং চাপের এসআই এককের মধ্যে সম্পর্ক। ওকে, সো এবার আমি ঘাত জিনিসটা কি সেই বিষয়টা যাব। ঘাত আর কিছুই না, ঘাতটা সাধারণত প্রবাহীর ক্ষেত্রে আসে, মানে তাছাড়া আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে বল। ওকে, ঘাত এক প্রকারের বলই হয়। সো আমাদেরকে তার আগে প্রবাহীটা পড়ে আসতে হবে। ওকে, সো চাপ দিয়ে যে কটা প্রশ্ন সে কটা মোটামুটি বলে দিয়েছি। এবার আসছে প্রবাহী। প্রবাহী বা প্রবাহী জিনিসটা কি, মানে এটাকে ইংরেজিতে বলে ফ্লুইড। ওকে, সো যে পদার্থ প্রবাহিত হতে পারে, প্রবাহিত হতে পারে তাকে প্রবাহী বলে, তাকে প্রবাহী বলে। যে পদার্থটা প্রবাহিত হতে পারে মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সেটাকে আমরা বলবো প্রবাহী। তো যেমন মানে মেনলি প্রবাহীকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে প্রবাহী দুই প্রকারের হবে, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাসীয়। তাহলে দেখো প্রশ্ন হয়ে গেল যে প্রবাহী কাকে বলে, প্রশ্নগুলো লিখে নেবে কিন্তু, এবং প্রবাহী কয় প্রকার ও কী কী। কারণ আমরা জানি তরল পদার্থ, তরল হিসাবে যদি আমরা জল কিনি, তরলের মধ্যে যদি আমরা জল কিনি, আর গ্যাসীয়র মধ্যে যদি আমরা বায়ু কিনি, সো আমরা জানি যে জল একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, তো জল একটা প্রবাহী। এবং গ্যাসীয় পদার্থের বায়ু কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, তো বায়ু কিন্তু একটা প্রবাহী। তাহলে যে সমস্ত পদার্থ একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি প্রবাহী। এরপরে আমরা বলবো যে প্রবাহীর ক্ষেত্রে ঘাত, মানে প্রবাহীর ঘাত, প্রবাহীর ঘাত। সো কোনো প্রবাহী
তার সংলগ্ন কোনো তার সংলগ্ন কোনো তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে। ব্যাপারটা কি হলো, ব্যাপারটার মধ্যে কিন্তু মানে চাপের সঙ্গে যেন গুলিয়ে ফেলো না। ব্যাপারটা হলো যে শুধু কিন্তু এখানে চাপ মানে কিন্তু একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। চাপ মানে কিন্তু যে একক ক্ষেত্রফল, সেই একক ক্ষেত্রফলের পরে কতটা বল প্রযুক্ত হচ্ছে। আর এখানে শুধু কিন্তু লম্বভাবে প্রযুক্ত বলের কথা বলা হয়েছে। এখানে কিন্তু একটা তল, সেই তলের ক্ষেত্রফল যাই হোক না কেন, চাপ যখন ক্যালকুলেট করব তখন ইউনিট মানে একক ক্ষেত্রফলের উপরেই কিন্তু চাপটাকে, বলটা প্রযুক্ত হলে সেই বলটাকেই আমরা চাপ বলবো। কিন্তু এখানে যে কোনো ক্ষেত্রফলের পরে লম্বভাবে প্রযুক্ত বল, চাপের ক্ষেত্রে লম্বভাবে প্রযুক্ত বল, প্রবাহীর ঘাতের ক্ষেত্রে লম্বভাবে প্রযুক্ত বল। কিন্তু চাপের ক্ষেত্রে একক ক্ষেত্রফলটা আমাদেরকে দেখতে হবে। প্রবাহীর ঘাত যখন আমরা ক্যালকুলেট করব তখন যে কোনো ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল ব্যাপারটা কিন্তু ক্যালকুলেশনে আসবে না। ওকে, সো তার মানে আমরা বলতে পারি যে ঘাত বিষয়টা আর বল বিষয়টা একই। কারণ বল বল বিষয়টা সাধারণত আমরা কি করি, মানে বল বিষয়টাকে যখন আমরা কোনো বলবিদ্যা মানে যেটাকে মেকানিক্স বা ডিনামিক্স এগুলো যখন পড়ি, কঠিন পদার্থ, বল বিজ্ঞান যেটা কঠিন পদার্থ, সেগুলো উপরে বল প্রয়োগ করা হয়। তরল বা গ্যাসীয় পদার্থ যেগুলোকে আমরা এখন থেকে প্রবাহী বলছি, সেই প্রবাহীর ক্ষেত্রে মানে বলটা হয়ে যায় হচ্ছে ঘাত। কারণ ওই প্রবাহীটা যে কন্টেনার বা যে পাত্রের ভিতরে থাকবে, ধরো এটা কোনো একটা পাত্র, এই পাত্রটার ভিতরে তুমি কোনো লিকুইড তুমি এই পাত্রটার ভিতরে রেখেছো। তো এখন এই পাত্রটা তো তার যে মানে ওই লিকুইডটা ওই পাত্রটার যে মানে সাইড বা ধার বা ওই সাইডের যে তল, ওই তলটার উপরে তো একটা চাপ প্রয়োগ করবে, চাপ না একটা বল প্রয়োগ করবে। চাপের কথাটা আমি পরে আসছি। সো একটা বল কিন্তু ও প্রয়োগ করবে। সো যে বল প্রয়োগ করবে সেই বলটাকে আমরা বলবো ওই ওই বলটাকে আমরা বলবো যে ওই ঘাত বল বা ঘাত। ওকে, সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ঘাত বলের ঠিক একই রকমভাবে একক, মাত্রা, প্রকৃতি। প্রথমে আমরা ঘাতের প্রকৃতি কি। সো ঘাতের প্রকৃতি কিন্তু ঘাত একটা ভেক্টর রাশি। ঘাত একটি ভেক্টর রাশি। কারণ তোমরা দেখো ঘাত মানে বল ছাড়া আর কিছুই না। সো আমরা আগে থেকেই জানতাম যে বল কিন্তু একটা ভেক্টর রাশি। তো যেহেতু বল একটি ভেক্টর রাশি এবং ঘাত মানে এক প্রকারের বলই, সো ঘাত আর ঘাতও ভেক্টর রাশি হবে যেহেতু বল ভেক্টর রাশি। সেকেন্ডলি আমরা যেটায় আসবো সেটা হচ্ছে ঘাতের মাত্রা। সো ঘাত মানে কি, ঘাতের মাত্রা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে সেটা আর কিছুই না, বলের মাত্রা। আর আমরা বলের মাত্রা বের করা আগের চ্যাপ্টারে শিখেছি। বলের মাত্রা মানে হচ্ছে ভরের মাত্রা গুণ ত্বরণের মাত্রা। ভরের মাত্রা মানে হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। সো এম এল টি টু দি পাওয়ার -2 আসছে ঘাতের মাত্রা। ওকে, সিমিলারলি আমরা এককগুলো বের করতে পারি। ঘাতের একক, অনেকে এটাকে ঘাত বলও বলে থাকে। সো আমরা প্রধানত দুটো পদ্ধতিতে একক বের করে থাকি। একটা হচ্ছে
সিজিএস পদ্ধতি, আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। সো সিজিএস পদ্ধতিতে আমরা বলের একক যা পাবো, ঘাতের এককও তাই পাবো। সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক হচ্ছে ডাইন, যেটাকে আমরা শর্টকাটে ডিওয়াইএন দিয়ে লিখি, আর এটা হচ্ছে নিউটন, যেটাকে আমরা শর্টে এন দিয়ে লিখি। এবার যদি কেউ আমাদেরকে ঘাতের এককের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে দেয়, তা আমরা আগেই সেই সম্পর্ক প্রতিষ্ঠা করেছি। সম্পর্ক, রিলেশন বিটুইন সিজিএস ইউনিট অ্যান্ড এসআই ইউনিট অফ দি, এই যে থ্রাস্ট, এটাকে ঘাতকে ইংরেজিতে থ্রাস্ট বলা হয়। সো কি জানি আমরা, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এগুলোর ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ এগুলো আমাদের আগে করা আছে। ওকে, আমি পেজ সেভ করলাম এবং আমি নেক্সট পেজে যাচ্ছি। তো আমরা ঘাত নিয়ে কিন্তু অনেকগুলো পেলাম। এখান থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে, যে প্রবাহী কাকে বলে, উদাহরণ দাও। প্রবাহী কয় প্রকার? ঘাত, প্রবাহীর ঘাত বলতে কি বোঝো? ঘাত কি প্রকার রাশি? ঘাতের মাত্রা লেখো, ঘাতের সিজিএস এসআই একক লেখো, এবং ঘাতের সিজিএস এসআই এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওকে, সো আমরা এবার আমরা যে প্রবাহীর ক্ষেত্রে চাপ, সেই চাপের ব্যাপারটা যাব। প্রবাহীর চাপ মানে আমরা ইন জেনারেল চাপটা পড়েছি, এবার প্রবাহীর চাপ পড়ব। কোনো প্রবাহী তার সংলগ্ন কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে ঘাত বা ঘাত বল, প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে। এটাকে আমরা অন্যভাবে একটু ঘুরিয়ে লিখতে পারি, যে প্রবাহীর মধ্যে কোন একটি বিন্দুর, মানে এটা আগেরটা কি করলাম, প্রবাহী তাকে যে পাত্রের মধ্যে রাখা হয়েছে, সেই পাত্রের দেওয়ালের পরে যে চাপ দিচ্ছে, সেই চাপটার কথা বলা হচ্ছে। এবার আমরা প্রবাহীর মধ্যে কোনো একটা বিন্দুতে যদি চাপ গণনা করতে চাই, তাহলে এটা হবে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল যুক্ত কোনো তলের ওপর আমরা এই সংজ্ঞাটাকে খাটিয়েই কিন্তু আমরা একটু পরে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালাটা বের করব। তো চারিদিকে একক ক্ষেত্রফল যুক্ত কোনো তলের ওপর ওই প্রবাহী লম্বভাবে যে ঘাত প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর
চাপ বলে, মানে যে বিন্দুতে আমরা একক ক্ষেত্রফলটা কল্পনা করলাম সেই বিন্দুতে আমরা প্রবাহিত চাপ বলবো। তো সিমিলার ফ্যাক্ট আমরা এর প্রকৃতি নির্ণয় করতে পারি। আমরা একটু আগেই দেখেছি চাপ একটা হচ্ছে স্কেলার রাশি। সো প্রবাহিত চাপ হোক আর নর্মাল চাপ হোক সেটা কিন্তু স্কেলার রাশি হবে। সো প্রবাহিত চাপ একটি স্কেলার রাশি। আমরা এর যদি রাশিমালা নির্ণয় করি, আমরা চাপের রাশিমালা যেটা পেয়েছি সেটাই প্রবাহিত চাপের রাশিমালা হবে। প্রবাহীর চাপ সমান সমান ঘাত বাই ক্ষেত্রফল। কারণ প্রবাহীর ক্ষেত্রে বল বলে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে ঘাত। সো ঘাত বাই ক্ষেত্রফল। আমরা যদি মাত্রা বের করতে চাই, সো আমরা প্রবাহীর চাপের মাত্রা কত পাবো? ঘাতের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। ঘাতের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। ঘাতের মাত্রা কত? ঘাতের মাত্রা আমরা জানি বলের মাত্রা সমান, এবং একটু আগে আমরা বের করেছি ml (t⁻²), আর ক্ষেত্রফলের মাত্রা L²। সো আমরা যেগুলো পেলাম এর আগে চাপের ক্ষেত্রে সেগুলোই কিন্তু পাচ্ছি প্রবাহিত চাপের ক্ষেত্রে। ওকে, সো আমরা সিমিলারলি একক বের করতে পারি, এবং আমরা জানি দু প্রকারের একক হয়, একটা সিজিএস একক, একটা এসআই একক। সো সিজিএস একক হচ্ছে কি না, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা পাস্কাল বলে চিহ্নিত করি, এবং এটা আমরা আগেও দেখে এসেছি। সো যদি আমরা এককের মধ্যে সম্পর্ক বের করতে চাই সেটাও আমরা করে এসেছি, যে 1 পাস্কাল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এই জায়গায় দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা, প্রবাহিত চাপ সমান সমান ঘাত বাই ক্ষেত্রফল। আর একটা উল্টো করে, মানে এই জিনিসটা থেকেই আনা যায় যে প্রবাহীর ঘাত কোনাকুনি গুণ করো, দেখবে চলে আসবে যে প্রবাহিত চাপ গুণ ক্ষেত্রফল। এগুলো কিন্তু অনেক অঙ্ক করার সময় আমাদের কাজে লাগে অনেক সময়। ওকে, সো আমরা এবার যেটা করব, আমরা এবার প্রবাহীর অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপের রাশিমালাটা নির্ণয় করার চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রবাহিত চাপ কাকে বলে? প্রবাহিত চাপ কী প্রকারের রাশি? প্রবাহিত চাপের রাশিমালাটি নির্ণয় করো। প্রবাহিত চাপের মাত্রা লেখো। প্রবাহিত চাপের সিজিএস এসআই একক লেখো। প্রবাহিত সিজিএস একক মানে প্রবাহীর চাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। এতগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা পরে ভিডিওটা পেয়ে গেলে সেটা পজ করে করে তোমরা প্রশ্নগুলো লিখে নেবে। তা আমি পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে আমরা কিভাবে একটা বিন্দুতে কীভাবে আমরা চাপের রাশিমালা নির্ণয় করব। সো প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। ওকে, সো আমরা
একটু আগে প্রবাহের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের সংজ্ঞাটা পড়েছি। তো এখন ধরো তোমার কাছে কোনো একটা বিকার রয়েছে, এই বিকারটায়, এটা ধরো কোনো একটা বিকার, ওকে, এই বিকারের মধ্যে কোনো একটা তরল রয়েছে, কোনো একটা তরল এই বিকারের মধ্যে রাখা রয়েছে। কোনো একটা তরল এই বিকারের মধ্যে রাখা রয়েছে। এখন আমাদের কিছু জিনিস প্রথমে ধরে নিতে হবে, যে প্রথমত আমরা প্রবাহী বলতে কি বুঝি, তরল বা গ্যাস বুঝি। এবার আমরা গ্যাসের ক্ষেত্রে এখন বিষয়টা করছি না, কারণ গ্যাসের ক্ষেত্রে পাত্রের মুখ কিন্তু আমরা খোলা রাখতে পারবো না। সো আমরা সেই জন্যে সুবিধার্থে তরলের ক্ষেত্রে করছি, গ্যাসের ক্ষেত্রেও সিমিলার ফ্যাক্ট খেটে যাবে। ওকে, সো যে তরলটা রয়েছে সেই তরলের ঘনত্ব আমরা ধরছি ডি। ওকে, একক এই মুহূর্তে আমি যাচ্ছি না, কারণ আমরা সিজিএস পদ্ধতিতে করলে সিজিএস একক নিয়ে করবো, এসআই পদ্ধতিতে করলে এসআই একক নিয়ে করবো। এবং এই তরলের যে উপরিতল, সেই উপরিতল থেকে তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় একটা বিন্দু আমরা নিচ্ছি পি, বা পি বিন্দু, আমাদের পি পরে আসবে। সো একটা বিন্দু নিচ্ছি এম, এইচ গভীরতায় একটি বিন্দু এম। তাহলে এই হচ্ছে তরলের আমাদের উপরিতল, এই উপরিতলটা দেখতে পাচ্ছ। এই উপরিতল থেকে আমরা এখান থেকে একটা এইচ গভীরতায় চলে আসছি, কোনো একটা গভীরতায়, সেখানে একটা বিন্দু পাচ্ছি এম। এবার এই এম বিন্দুর চারিপাশে আমাদেরকে একটা ক্ষেত্রফল কল্পনা করতে হবে। সেই ক্ষেত্রফলটা হচ্ছে এ, এই এম বিন্দুর চারিপাশে একটা ক্ষেত্রফল। ওকে, সো আমি সেই ক্ষেত্রফলটাকে এখানে যদি ড্র করি, ধরো এটা সেই ক্ষেত্রফলটা, এম বিন্দুর চারিপাশে যে ক্ষেত্রফলটার কথা আমরা বলছি। ওকে, এবার আমরা কি করব, এই ক্ষেত্রফল থেকে ওর উপরে যে একটা চোঙ তৈরি করা যায়, সেই চোঙটা তৈরি করব। ওকে, তো আমি এটাকে অন্য কালি দিই, নইলে মিশে যাবে। এই এবং এটাকে যদি আমি যোগ করে দিই, এই এই যে চোঙটা পাচ্ছি, মানে এটা আমার আঁকাটা হয়তো একটু বেঁকে টেকে গেছে, বাট এটা একটা চোঙ মতো পাবো, মানে যেটা বাইরের যে কন্টেনারটা আছে এই কন্টেনারের মতো একটা চোঙ পাবো। এবার এই চোঙ, মানে আমাদের মেন টার্গেট কি, এম বিন্দুতে চাপের মানটা নির্ণয় করা। তো এই চোঙের ভিতরে যে তরলটা আছে, এই তরলটাই কিন্তু মেনলি ওই এম বিন্দুতে চাপটা দেবে। ওকে, তো আমরা ক্ষেত্রফলটাকে এ ধরেছি। এবার এই চোঙটার যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু এইচ, চোঙটার যে উচ্চতা সেটা কিন্তু এইচ। তো আমরা এখান থেকে চোঙটার যে আয়তন, চোঙের যে আয়তন সেটা তোমরা ক্লাস 10-এ উঠে লম্ববৃত্তাকার চোঙ আছে সেখানে পড়বে। চোঙের যে আয়তন সেটা হচ্ছে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সো ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, এত। ওকে, সো এত পেলাম, এ এইচ। এবার আয়তন পেয়ে গেলাম, আমরা তরলটার ঘনত্ব জানি, তাহলে তরলের যে আয়তন, ওই চোঙের ভিতরে যে তরলটা আছে, তরলের চোঙের
ভিতরে থাকা তরলের আয়তন, চোঙের আয়তন যা হবে চোঙের ভিতরে থাকা তরলের আয়তন তাই হবে। ওকে, তো এখন এই তরলটার যে ভর সেটা আমরা বের করতে পারি। তরলের ভর, আচ্ছা আমরা প্রথম চ্যাপ্টারে একটা সম্পর্ক পেয়েছিলাম যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে ভর কি পাবো, ঘনত্ব গুণ আয়তন। তো তরলের ভর মানে হচ্ছে তরলের ঘনত্ব ইন্টু তরলের আয়তন। তো তরলের ঘনত্ব কত, ডি, আর আয়তন এ গুণ এইচ। সো আমরা এটাকে লিখলাম এ এইচ ডি। ওকে, সো আমরা এবার তরলের ভার বের করব বা ওজন বের করব। তরলের ভার অবলিক ওজন। ওকে, সো আমরা সিমিলারলি ফার্স্ট চ্যাপ্টারে একটা পেয়েছিলাম যে ভার ইকুয়াল টু ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, বা এটাকে আমরা ক্লাস 8-এও পেয়েছিলাম অভিকর্ষজ ত্বরণ। সো আমরা এখানে অভিকর্ষজ ত্বরণকে যদি ধরে নিই, জি, তাহলে তরলের ভর কত, এ এইচ ডি ইন্টু জি। সো আসলো এ এইচ ডি জি, এটা আসলো তরলের ভার বা ওজন। এবার আমরা বের করতে চাইছি যে ওই এম বিন্দুতে তরলের চাপ কত। তো চাপ বের করতে গেলে আমাদেরকে আগে ঘাত বের করতে হবে, যেটা হচ্ছে একটা বল। তো আমি পেজ সেভ করছি এবং নেক্সট পেজে যাচ্ছি। সো এম বিন্দুতে প্রযুক্ত ঘাত, এম বিন্দুতে প্রযুক্ত ঘাত বা এম বিন্দুতে প্রযুক্ত ঘাত বা ওই ক্ষেত্রফলটার উপরে প্রযুক্ত ঘাত, সেটা কত হবে, তরলের যে ওজন, ওজন কিন্তু এক প্রকারের বল, ওজন কিন্তু এক প্রকারের বল, এটা আমরা জানি, ওজন বল। সো এম বিন্দুতে প্রযুক্ত ঘাত যেটা, সেটা কিন্তু এক প্রকারের, কারণ আমরা জানি ঘাত বল। সো এম বিন্দুতে প্রযুক্ত বল, এম বিন্দুতে প্রযুক্ত বল যেটা, সেটা হবে ঘাত। এখন এম বিন্দুতে প্রযুক্ত বল হচ্ছে ওই যে চোঙটা, ওই চোঙের ভিতরে থাকা তরলের যে ওজন, ওই তরলটার ওজনই ওই এম বিন্দুতে ওই যে প্রযুক্ত বল, সেই বলটা কিন্তু তরলের ওজন, ওই তরলটার ওজনই কিন্তু ওখানে বল হিসেবে কাজ করছে। তো তরলের ওজন আমরা কত বের করেছিলাম, এ এইচ ডিজি, এটা বেরোচ্ছি তরলের ওজন। ওকে, তো এখন আমাদেরকে চাপ বের করতে হবে। সো এম বিন্দুতে প্রযুক্ত চাপ, চাপ মানে কি, প্রযুক্ত ঘাত বাই ক্ষেত্রফল। ঘাত কত এসছে, এ এইচ ডি জি, আর ক্ষেত্রফল দেখো আমি আগের বোর্ডে ধরেছিলাম এ, তাহলে এ কেটে গেল, এইচ ডিজি আসলো। সো তার মানে আমরা পেলাম পি ইকুয়াল টু এইচ ডিজি, পি ইকুয়াল টু এইচ ডিজি। এইচ মানে কি, তাহলে তরলের চাপ বা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, সেটা গভীরতা
কতটা গভীর ওই বিন্দুটা রয়েছে, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ এগুলোর পরে কিন্তু আমাদের নির্ভর করবে, এগুলোর পরে কিন্তু আমাদের এই তরলের চাপটা নির্ভর করবে। ওকে, সো প্রথমত আমরা যদি গভীরতা বৃদ্ধি করি, আমরা যদি গভীরতা বৃদ্ধি করি তাহলে চাপ বৃদ্ধি পাবে, তরলের চাপ বৃদ্ধি পাবে। কারণ দেখো এখানে গভীরতার মানটা যা ছিল তার থেকে যদি তুমি কোনো একটা বড় সংখ্যা বসাও তাহলে আলটিমেটলি গুণফলটা বড় হয়ে যাবে, তো তরলের চাপ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। সিমিলারলি আমরা যদি তরলের ঘনত্বটাকে বাড়িয়ে দিই, তরলের ঘনত্ব বৃদ্ধি করলে তরলের চাপ বৃদ্ধি পাবে। তরলের ঘনত্বটাকে যদি বাড়াই, কোনো একটা তরল ছিল যে তরলটা ঘনত্ব কম, মানে তার ডেন্সিটি সেটা কতটা ঘন বা মানে লঘু তরল ছিল ধরো, সেই তরলের ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি আমরা গভীরতা এবং অভিকর্ষ ত্বরণ অপরিবর্তিত রাখি তাহলে কোনো বিন্দুতে যে চাপ হবে, যদি তার পরিবর্তে আমি কোনো একটা ঘন তরল নিই, সো তার মধ্যে কিন্তু চাপের মানটা বেশি হবে। যদি আমরা জল আর মধুর কথাই ভাবি, জল কিন্তু লঘু তরল, সো জলের ক্ষেত্রে কোনো একটা গ্লাসে জল নিয়ে তার ভিতরে কোনো একটা বিন্দুতে যে চাপ আমরা ক্যালকুলেট করতে পারবো, সেই গ্লাসেই সমপরিমাণ মধু নিয়ে সেই গভীরতাতেই সেই স্থানে বসেই মানে অভিকর্ষ ত্বরণকে অপরিবর্তিত রাখতে হবে, আমরা কিন্তু চাপের রাশিমালা চাপ কিন্তু আরও বেশি পাবো, কারণ মধু হচ্ছে কিন্তু ঘন। সিমিলারলি অভিকর্ষজ ত্বরণ যদি বৃদ্ধি পায়, অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পেলে তরলের চাপ বৃদ্ধি পাবে। সিমিলারলি অভিকর্ষজ ত্বরণ হ্রাস পেলে কিন্তু তরলের চাপটা হ্রাস পাবে, এবং যদি কোনো ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে যায় তাহলে কিন্তু তরলের চাপটা শূন্য হয়ে যাবে। কারণ আমরা তখন কি করবো, এই জায়গাটায় শূন্য বসাবো, তো এই জায়গাটায় যখন শূন্য বসাবো তরলের গভীরতা এবং তরলের ঘনত্ব যাই থাকুক না কেন তার সঙ্গে যখন শূন্য গুণ হবে তখন কিন্তু আমরা আলটিমেটলি শূন্য পেয়ে যাবো। তো আমরা অভিকর্ষ ত্বরণ কোথায় কোথায় শূন্য পাই? পৃথিবীর কেন্দ্রে, অভিকর্ষ ত্বরণ শূন্য। অবাধে পতনশীল বস্তুতে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। আর কোথায় পাই? আর মহাকাশে অভিকর্ষ ত্বরণ তেমন থাকে না, মহাশূন্যে। চাঁদে গেলে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 হয়ে যাবে। সো এই জায়গাগুলোই কিন্তু অভিকর্ষ ত্বরণ শূন্য, অভিকর্ষজ ত্বরণ শূন্য। যেহেতু এই জায়গাগুলো অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই এই জায়গাগুলোয় তরলের চাপও কিন্তু শূন্য হয়ে যাবে, তরলের চাপও কিন্তু শূন্য হয়ে যাবে। এবং আমরা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে বলা যায় যে আমরা জানি যে চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 অংশ। এটা আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি। সো আমরা পৃথিবীতে যদি কোনো একটা পাত্র, তার ভিতরে জল বা কোনো একটা তরল নিয়ে একটা গভীরতায় আমরা চাপ গণনা করি, সেটা কিন্তু চাঁদে গিয়ে সেই চাপটা 6 ভাগ হয়ে যাবে, মানে 1/6 আমরা চাঁদে গিয়ে চাপ পাবো। ওকে, সো তার মানে পৃথিবীতে তরলের চাপ চাঁদে তরলের
চাপের 6 গুণ চাঁদে যে তরলের চাপ পাবো সেইটার 6 গুণ হবে পৃথিবীতে তরলের, ওই তরলটা ওই একই গভীরতায় একই ঘনত্বের তরলের চাপ। ওকে, সেইগুলো কিন্তু আমরা ছোট ছোট ডিডাকশান বের করতে পারি। এবার আমরা এতক্ষণ ধরে যে গল্পগুলো বা যে ঘটনাগুলো পড়লাম সেগুলো সব তরলের চাপ সংক্রান্ত। আমরা কিন্তু প্রবাহীর চাপ নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে আমরা প্রথমত তরলের চাপে চলে আসলাম। এখন আমরা প্রবাহী বলতে কি, বায়ু, মানে বায়ু প্রবাহীর ভিতরে পড়ে। সো আমরা বায়ুর যে চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ, সেই চাপটা কিন্তু ওই একই সূত্র দিয়ে বের করতে পারি, কারণ ওটা প্রবাহীর চাপের সূত্র। ওকে, সো আমরা এখন বের করতে চাইছি বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপটার মান কত? তো আমরা একটু আগে চাপ পি ইকুয়াল টু এইচ ডিজি এটা পেয়ে গেছি। এটা কিন্তু প্রবাহীর ক্ষেত্রে সত্য, আমরা তরল দিয়ে প্রমাণ করেছি, তরল নিয়ে ক্যালকুলেশনটা করেছি সুবিধার জন্য, বাট এটা কিন্তু ইন জেনারেল কোনো একটা প্রবাহীর জন্য কিন্তু আমরা এটা পাবো। ওকে, সো এবার আমরা ইন জেনারেল একটা প্রবাহীর জন্য পাবো। এবার আমরা যদি মানে এইচ বের করে ফেলি এবং ডিজি এগুলো যদি বের করে ফেলতে পারি, সো আমাদের কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের মান পেয়ে যাব। এবার আমরা এই বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করছি। সো বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করতে গেলে আমাদেরকে বায়ুমণ্ডলের উচ্চতা কিন্তু জানা দরকার। সো বায়ুমণ্ডলের তো এরকম মোটামুটি ধরে নেওয়া হয় পৃথিবীর চারিদিকে 1600 কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে। সো আমরা এই 1600 কিলোমিটারকে কিন্তু অ্যাজ এ এইচ ধরবো না, সেক্ষেত্রে আমাদেরকে বায়ুর ঘনত্ব জানতে হবে এবং অভিকর্ষ ত্বরণ পৃথিবীর যেহেতু সব জায়গায় সমান নয়, সো অভিকর্ষ ত্বরণটাও কিন্তু সেখানে ফ্যাক্ট হয়ে যাবে। সো সেইভাবে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু জিনিসটা জটিল হয়ে দাঁড়াচ্ছে। সো টরিসেলির একটা পরীক্ষা আছে। টরিসেলির পরীক্ষায় আমরা জানি যে টরিসেলি কী করেছিল, একটা পাত্রে কিছুটা পারদ নিয়েছিলেন এবং সেই পাত্রের মধ্যে একটা টেস্ট টিউব বা এরকম একটা লম্বা কাঁচনলকে উল্টো করে বসিয়ে দিয়েছিলেন, এটা সুষম কাঁচনল, এবং তিনি দেখেছিলেন যে এই কাঁচনলটার ভিতরেও পারদপূর্ণ ছিল, এবং উল্টো করে বসানোর পরে দেখা গেল এই কাঁচনলটার উপর থেকে কিছুটা পারদ নিচের দিকে নেমে এসছে, এবং এই হাইটটা তিনি ক্যালকুলেট করে দেখলেন যে এই হাইটটা কিন্তু 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার। তো আমরা যদি এইচ হিসাবে এই 76 সেন্টিমিটারকে নিয়ে নিই, যেটা আমাদের পারদ স্তম্ভের উচ্চতা, এটা কিন্তু পারদ স্তম্ভের উচ্চতা। ওকে, সো আমাদেরকে এটা হচ্ছে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের জন্য যে পারদ স্তম্ভ, এটার ক্ষেত্রে অনেক কথা আছে। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে অনেক কথা বলার আছে। তো সেইগুলো আমরা এখন জাস্ট যেহেতু মানটা ক্যালকুলেট করতে চাইছি, সো সেগুলোর জন্য আমি এখানে জাস্ট মানে 45 ডিগ্রি অক্ষাংশে থাকে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা ক্যালকুলেট করা হয়। সো আমরা 76 সেমি যেহেতু পারদ স্তম্ভ নিচ্ছি, তাহলে ডি হিসাবে পারদের ঘনত্ব নিতে হবে। পারদের ঘনত্ব কিন্তু 13.6 হয়। সো আমি আরও অ্যাকিউরেট ভ্যালু যদি নিই 596, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের ঘনত্বের একক, ঘনত্বের সিজিএস পদ্ধতিতে একক। এবং অভিকর্ষজ ত্বরণের মানটা আমরা ক্লাস এই তিনটে মানই কিন্তু আমরা ক্লাস 8-এ জেনে এসেছি। এইচ 76 সেমি পারদ স্তম্ভের সমান, ডি হচ্ছে 13.596 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং জি অভিকর্ষজ ত্বরণের মানটাও আমরা জেনে এসেছি। এটা যেহেতু সিজিএস পদ্ধতিতে নিচ্ছি 980 ধরা হয়, ওটা অরিজিনালি 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তিনটে মান আমরা পেয়ে যাচ্ছি আমাদের ক্লাস 8-এর প্রিভিয়াস নলেজ থেকে। সো আমরা যদি এবার এটাকে বসিয়ে দিই, পি ইকুয়াল টু 76 গুণ 13.596 গুণ 980.6, আমরা কি পাচ্ছি
সেন্টিমিটার গুণ গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার কিউব গুণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো আমরা পাচ্ছি একক হিসাবে। সো এই গুণটা তোমরা তো এখন হাতে করতে পারবে না, এই গুণটাকে যদি তোমরা টোটালি ক্যালকুলেটারে করো, টোটাল ক্যালকুলেটারে করো, তাহলে মানটা দেখবে এরকম আসবে 1.1, আমি আগে পয়েন্ট দেবো না, আগে গুণটা করলে যেটা আসবে 1013, আমি মনে রাখার জন্য যেটা করি 13 10 25, তারপর একটা শূন্য থাকবে। সো আমরা পাচ্ছি এত। এবার এই এই জিনিসটা কি, এই জিনিসটাকে যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, মানে এই এককটাকে নিয়ে যদি আমাদেরকে ভাবতে হয়, সো আমি এককটাকে একটু সাইডে নিয়ে যাচ্ছি। সো সেন্টিমিটার একটা উপরে রয়েছে দেখতে পাচ্ছি, একটা গ্রাম উপরে রয়েছে দেখতে পাচ্ছি, আরও একটা সেন্টিমিটার উপরে রয়েছে দেখতে পাচ্ছি, এবং নিচে চলে আসছে সেন্টিমিটার কিউব এবং সেকেন্ড স্কোয়ার। সো দুটো সেন্টিমিটারের সঙ্গে সেন্টিমিটার কিউবেরটা কেটে গেল এবং নিচে একটা সেন্টিমিটার থাকলো, তো উপরে গ্রাম, নিচে সেন্টিমিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, এই পাচ্ছি। ওকে, সো গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখানে মানে এটাকে এরকমভাবে লিখতে পারি, গ্রাম পার সেন্টিমিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের ডাইন পার যে বর্গ সেমি তার সঙ্গে সমান, এটা আমরা দেখাতেও পারি। সো আমি কীভাবে দেখাচ্ছি দেখো, এখানে যদি তোমরা ডাইন পার বর্গ সেমি আনতে চাও, সো তোমরা এখানে একটা সেন্টিমিটার উপর নিচে গুণ করে দাও। সো গ্রাম গুণ সেন্টিমিটার, তাহলে নিচে সেন্টিমিটার স্কোয়ার চলে আসবে, গুণ সেকেন্ড স্কোয়ার। সো আমরা কি করছি, এই এই পার্টটাকে গ্রাম পার সেকেন্ড স্কোয়ার, যেটা এই গ্রাম পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, গ্রাম পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা লিখতে পারি যে গ্রাম গ্রাম এই সরি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি যে এরকমভাবে যদি আমরা লিখি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো এই পার্টটা সঙ্গে কিন্তু আমরা পরিচিত, আমাদের এটাই কিন্তু ডাইন, এটাই কিন্তু ডাইন। সো আমরা এখানে বসিয়ে দিতে পারি যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে অরিজিনালিটা চলে আসলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো আমরা মানে ক্লাস নাইনেই বল চ্যাপ্টারে কিন্তু গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড যেটা, সেটাকে যে ডাইন সেন্টিমিটার স্কোয়ার বলা, ডাইন পার সেন্টিমিটার ডাইন বলা হয়, সেটা আমরা কিন্তু জানি। সো আমি তাহলে এই জায়গাটায় বসাতে পারছি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার আমি কি করছি যে এর এত তো পেলাম, এবার এই মানটাকে আমরা আরও একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 1.01325 ইন্টু 10⁶। দেখো দশমিকটা 6 ঘর এগিয়ে গেছে, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এভাবেও কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। এটা তাহলে কি, এটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের প্রমাণ, বায়ুমণ্ডলীয় চাপের মান, এবং এটা কোন এককে না, সিজিএস এককে, এটা সিজিএস এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। আমরা এসআই এককেও বের করতে পারি মানটাকে, যদি আমরা এসআই এককে মানটা বের করতে চাই, যদি আমরা এসআই এককে এই মানটাকে বের করতে চাই, সো আমাদের একটা রিলেশন জানা আছে, যে রিলেশনটা হচ্ছে যে 1 পাস্কাল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সো আমরা যদি এটাকে ঘুরিয়ে নিই যে 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সো কত হবে, 1/10 পাস্কাল হবে। সো আমরা অরিজিনালি যেটা করব, এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো। সো 1.01325 ইন্টু 10⁶/10 চলে যাবে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কালে। তো এটা একটা শূন্য কমে যাচ্ছে, সো 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। এটা হচ্ছে কিন্তু এসআই পদ্ধতিতে বায়ুমণ্ডলীয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। ওকে, সো এরপরে আমি তাহলে সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা আমরা ক্যালকুলেট করতে পারলাম। এছাড়া বায়ুমণ্ডলীয় চাপে অনেক অনেক এককে বের করা হয়, বার একক আছে, অ্যাটমসফিয়ার একক আছে, 1 ATM একক আছে, অ্যাটমসফিয়ারিক ইউনিট ATM, এই দিয়েও বের করা হয়। এগুলো আমরা উঁচু ক্লাসে উঠে আমরা ক্লাস 10-এই অনেকগুলো পড়বো, ক্লাস 9-এও অনেক অনেক বইতে
অ্যাটমসফিয়ার, বার এগুলো সম্পর্কে উল্লেখ করা থাকে, বাট এই মুহূর্তে আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না। আমাদের ক্লাস 10-এ অঙ্ক করতে গেলে অনেক সময় অ্যাটমসফিয়ার ইউনিট, বার দিয়ে অঙ্ক ক্লাস 10-এ থাকে না, ক্লাস 11-এ বারটা দিয়ে যখন ওখানে গ্যাসের ধর্ম পড়বো তখন ওখানে লাগবে। সো যাই হোক, আমি এবার বায়ুমণ্ডলীয় চাপ মাপার যে যন্ত্র সেটা যাচ্ছি। সো বায়ুমণ্ডলীয় মণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্র। সো বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্র যদি আমাদেরকে বলতে হয়, সো আমরা ব্যারোমিটারের কথা ভাবি। ব্যারোমিটারও অনেক রকমের হয়। ব্যারোমিটারও অনেক রকমের হয়, তার মধ্যে একটা স্পেশাল টাইপ ব্যারোমিটার হচ্ছে 14 ব্যারোমিটার। 14 ব্যারোমিটার, ওকে। সো এখান থেকে তোমরা, আমি এখানে আর এটাকে নিয়ে ডিটেলস বলছি না। ব্যারোমিটারে যেটা হয়, থার্মোমিটার তোমরা সবাই দেখেছো, থার্মোমিটারের ভিতরে একটা পারদ স্তম্ভ থাকে। সেই যখন কখনো মানে যদি উষ্ণতাটা বাড়ে, সো পারদ স্তম্ভটা উপরের দিকে ওঠে, এবং আমরা যতদূর পর্যন্ত পারদ স্তম্ভটা গিয়ে থামে সেই পর্যন্ত সেটা দিয়ে আমরা উষ্ণতাটা পেয়ে যাই। ব্যারোমিটারেও কিন্তু সেম, ব্যারোমিটারেও একটা পারদ স্তম্ভ থাকে, এবং যখন মাপটা নেওয়া হয় তখন পারদ স্তম্ভটা যতটা পর্যন্ত ওঠে সেখান থেকে আমরা ওই রিডিংটা পাই। অনেক স্কুলে, আবহাওয়া দপ্তরের অফিসে তো বিভিন্ন রকমের ব্যারোমিটার থাকে বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য, কিন্তু অনেক স্কুলেও ব্যারোমিটার রাখা হয়, বা ল্যাবরেটরিতে ব্যারোমিটার তোমরা দেখে থাকতে পারো, তোমাদের স্কুলগুলোতেও থাকতে পারে, ওকে। সো এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র। এবার এই ব্যারোমিটারের সাহায্যে তাহলে আমরা কি করতে পারি, ব্যারোমিটারের ব্যবহার যদি আমরা আলোচনা করতে চাই, ব্যারোমিটারের ব্যবহার। প্রথমত 1 নম্বর পয়েন্ট, ব্যারোমিটারের সাহায্যে আমরা কি পাচ্ছি, বায়ুমণ্ডলীয় চাপ মাপতে পারছি। সো বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপে তো এটা ব্যবহার হচ্ছে, ব্যারোমিটারটা ব্যবহার হচ্ছে। আমরা 11-12-এ উঠে পড়বো যে মানে পাহাড়ের উচ্চতা নির্ণয়েও কিন্তু ব্যারোমিটার ব্যবহার হয়। সো আমি এটা এই পয়েন্টটা ইনক্লুড করছি, পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, এটা আমরা এই প্রসেসটা 11-12-এ উঠে পড়বো। মানে দেখো, যত তুমি নিচে থেকে উপরে যাবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে, তোমরা হয়তো ভূগোলে পড়েওছো, এবং ভৌতবিজ্ঞানেই পড়বে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারে বায়ুমণ্ডলের গঠন যখন আমরা পড়বো ভৌতবিজ্ঞানে, তখন দেখবো যত আমরা নিচে থেকে উপরের দিকে যাবো তত কিন্তু বায়ুর চাপটা হ্রাস পাবে। সো আমি যদি এখন মাউন্ট এভারেস্ট 8,848, অনেকে বলে 8,850 হয়ে গেছে এতদিনে, যেহেতু ওটা বাড়ছে। সো মাউন্ট এভারেস্টের উচ্চতা যদি মাপতে হয়, সো আমরা প্যারামিটারের সাহায্যে মাপতে পারি। প্যারামিটারের সাহায্যে কী করতে হবে, মাউন্ট এভারেস্টের একদম নিচে, একদম ভূমিতে একটা রিডিং নিতে হবে যে সেখানকার বায়ুর চাপ কত, এবং একদম টপে গিয়ে সেখানে একটা রিডিং নিতে হবে বায়ুমণ্ডলীয় চাপ কত। সো এই রিডিংয়ের ডিফারেন্স থেকে কিন্তু আমরা ওখান থেকে এইচটা বের করতে পারবো, এটা এর প্রসেসটা এবং এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের ক্লাস 11-12-এ করা হবে। সো আমরা সেটার জন্য মানে 11-12 পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। পয়েন্ট নাম্বার 3, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। আবহাওয়ার পূর্বাভাস মানে আগে থেকে, যেটা মানে ওয়েদার ফোরকাস্টিং বলা হয়। সো আবহাওয়া কিন্তু আমরা আগে থেকে এই প্যারামিটারের সাহায্যে আবহাওয়াটাকে জানতে পারি। সো 4টে ঘটনা এখানে মেনলি ঘটতে পারে। নাম্বার 1, দেখা গেল ব্যারোমিটারের যে পারদ স্তম্ভ, আমি আরো এদিক চেপে, হ্যাঁ, 4টে ঘটনা ঘটতে পারে। দেখা গেল যে ব্যারোমিটারে যে পারদ স্তম্ভটা আছে সেটা
দ্রুত বৃদ্ধি পেতে থাকলো, দ্রুত বৃদ্ধি পেতে থাকলো। পয়েন্ট নাম্বার 2, যে পারদ স্তম্ভটা আছে সেটা দ্রুত হ্রাস পেতে থাকলো। পয়েন্ট নাম্বার 3, যে পারদ স্তম্ভটা আছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেল, আর যে পারদ স্তম্ভটা আছে সেটা ধীরে ধীরে হ্রাস পেল। সো মেন কথা, আমরা যদি দুটো পয়েন্ট জেনে যাই, সো আমরা কিন্তু 4টে পয়েন্ট লিখতে পারবো। এক হচ্ছে বৃদ্ধি পেলে কি হবে, আর 2 হচ্ছে হ্রাস পেলে কি হবে। এই দুটো পয়েন্ট যদি আমরা জেনে যাই, সো আমরা কিন্তু এই 4টে পয়েন্ট লিখতে পারবো। সো দেখো, পারদস্তম্ভ বৃদ্ধি পাচ্ছে মানে কি, বায়ুমণ্ডলীয় চাপের মানটা বাড়ছে। সো পারদস্তম্ভ বৃদ্ধি পেলে যদি বায়ুমণ্ডলীয় চাপের মানটা বাড়ে, সো আমরা এখানে কি বলতে পারছি যে পারদস্তম্ভ বৃদ্ধি পেলে যে জায়গাটায় আমি রিডিং নিচ্ছি সেই জায়গাটায় বায়ুমণ্ডলীয় চাপ বাড়ছে, সেই জায়গাটায় বায়ুমণ্ডলীয় চাপ বাড়ছে মানে কিন্তু সেই জায়গাটায় উচ্চ চাপ সৃষ্টি হচ্ছে। ওকে, আর পারদস্তম্ভ হ্রাস পাচ্ছে মানে কি, ওই জায়গাটায় বায়ুমণ্ডলীয় চাপ কমছে, সো সেই জায়গাটায় কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। ওকে, সো এখন উচ্চচাপ নিম্নচাপ এগুলোর সঙ্গে আমরা পরিচিত। সো যদি পারদস্তম্ভ দ্রুত হ্রাস পায়, আমি পয়েন্ট নাম্বার 2 কথা বলছি, দ্রুত হ্রাস পায়, তাহলে কি হবে, ওই জায়গাটায় দ্রুত নিম্নচাপ তৈরি হচ্ছে এবং ওইখানে কিন্তু ঝড় ধেয়ে আসতে পারে, প্রবল ঝড়, সাইক্লোন, এরকম ঘূর্ণপাত কিন্তু ওই জায়গায় সৃষ্টি হতে পারে। সো ঝড় বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। ওকে, সো এটা হলো ন্যাচারালি, মানে মানে আর্টিফিশিয়ালভাবে কোনো একটা, তুমি একটা ঘরের ভিতরে থেকে ঘরটাকে ক্লোজড করে নিলে, নিয়ে সেই ঘরের তুমি রিডিং নিচ্ছ, ঘরটাকে পুরো জানলা দরজা মানে পুরো বায়ু নিরুদ্ধ করে নিতে হবে কিন্তু, হ্যাঁ, মানে জানলা দিলেও, জানলার তলা দিয়েও কিন্তু বাতাস আসা যাওয়া বা ভেন্টিলেশন যে ব্যবস্থা থাকে সেখান থেকেও কিন্তু বাতাস আসা যাওয়া করে, পুরো একদম বায়ু নিরুদ্ধ করে নিয়ে সেই ঘরের ভিতরে যদি এক্সপেরিমেন্ট করি আমরা, আমরা বর্তমানে যে বিজ্ঞানের দুনিয়ায় বাস করছি, সেই ঘরের বাতাসের চাপ কিন্তু কমানো যাবে। ওকে, সো সেই কথাটা কিন্তু আমরা এখানে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি ন্যাচারাল, স্বাভাবিক। সো যখন পারদস্তম্ভটা দ্রুত হ্রাস পাবে সেখানে কিন্তু ঝড়, বৃষ্টি, ঘূর্ণপাত বা ঝড় হতে পারে, বৃষ্টিও হতে পারে, এই জায়গাটায় বৃষ্টিও কিন্তু হতে পারে। ওকে, সো এবার আমরা দেখতে চাইবো যে যদি পাতটা খুব ধীরে ধীরে কমে, মানে 4 নম্বর পয়েন্টের কথা যদি দেখতে চাই, যদি খুব ধীরে ধীরে কমে, তাহলে ওই জায়গাটায় ধীরে ধীরে নিম্নচাপ তৈরি হচ্ছে। এবার আমরা নিম্নচাপ মানেই বুঝি যে নিশ্চয়ই বৃষ্টি হবে প্রচণ্ড, প্রচণ্ড বৃষ্টি হলে মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি, আমরা নিম্নচাপ অনেক দেখেছি যে টিভিতে বলে যে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরের পরে তৈরি হয়েছে, তার দরুন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, এরকম দেখবা অনেক সময় যে আবহাওয়াতে দেয়, ওয়েদার ফোরকাস্টিংয়ে দেয়। সো যদি ধীরে ধীরে পারদস্তম্ভটা কমতে থাকে তাহলে কিন্তু সেই অঞ্চলে জলীয় বাষ্প সাধারণ যে বাষ্প, সেই বাষ্পের তুলনায় হালকা, তাই জলীয় বাষ্পের পরিমাণটা বৃদ্ধি পাবে, এবং জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে মানে ওই স্থানে বায়ুর ঘনত্বটাও, জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ুর থেকে কিন্তু হালকা হয়। ওকে, সো এটা আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো। সো তার মানে কি, ওই জায়গাটা বায়ুটা হালকা হয়ে যাচ্ছে, মানে ধরো এটা একটা বায়ু, এই বায়ুর ভিতরে সাধারণত কী থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হালকা জলীয় বাষ্প থাকে। এবার যদি এখান থেকে কিছুটা বায়ু বেরিয়ে গিয়ে এখানে জলীয় বাষ্প ঢুকে যায়, জলীয় বাষ্প জল ঢুকে যায়, সো আমরা দেখবো, মানে ক্লাস 10-এ উঠে দেখবো গ্যাসের তরঙ্গ চ্যাপ্টারে, যে ওই জায়গায় বাতাসটা কিন্তু হালকা হয়ে যাবে। ওকে, সো এটা আমরা ক্লাস 10-এ উঠে পড়বো। তার মানে কি বুঝলাম, যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু হালকা হয়। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি হালকা হয় তাহলে
একটু আগেই বুঝেছি হালকা বায়ু মানে কি, তার ঘনত্ব কম। ঘনত্ব কম মানে ঘনত্ব কম মানে তার চাপ কম হবে। সে চাপ যদি কম হয় তাহলে ওই বায়ুটার মধ্যে ধীরে ধীরে যদি জলীয় বাষ্প সঞ্চয় হতে থাকে, জলীয় বাষ্পের পরিমাণ যদি বৃদ্ধি হতে থাকে, তাহলে পারদস্তম্ভটাও ধীরে ধীরে হ্রাস পাবে। সো আস্তে আস্তে কিন্তু ওখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এবং নিম্নচাপ সৃষ্টি হচ্ছে মানে ওই জায়গাটায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। সো ওই জায়গাটায় বৃষ্টিপাত বৃষ্টিপাত আর ঝড়ও হতে পারে, ঝড়ও হতে পারে, ঝড়। ওকে, এবার আমরা আসছি পয়েন্ট নাম্বার 3। পারদস্তম্ভ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মানে কি, বাতাসের থেকে জলীয় বাষ্পের পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে বাতাসে। সো বৃষ্টিটা কমবে, মানে বৃষ্টি এতক্ষণ ধরে হচ্ছিল হয়তো। পারদস্তম্ভ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় মানে কখন বৃদ্ধি পাবে, নিশ্চয়ই কমেছিল, তাই এবার বাড়ছে। সো এতক্ষণ ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই ঝড় বৃষ্টিটা এবার আস্তে আস্তে বন্ধ হবে এবং আবহাওয়াটা পরিষ্কার হবে। সো তার মানে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে। এবং যদি দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পায়, সো তার মানে কি ওখানে দ্রুত উচ্চচাপ তৈরি হয়ে যাচ্ছে। সো ওই জায়গাটায় আবহাওয়া তো পরিষ্কার থাকবে, এবং মানে ওখানে উচ্চচাপ তৈরি হচ্ছে মানে পার্শ্ববর্তী কোনো পৃথিবীর কোনো একটা জায়গায় যদি উচ্চচাপ তৈরি হয়, সো সেখানে বায়ুটা নিশ্চয়ই বায়ুটা মানে বায়ুর চাপটা বেড়ে গেছে। তার মানে দুটোভাবে হতে পারে, হয় ওই বায়ুর ভিতরে প্রচুর জলীয় বাষ্প এসে জমা হয়েছে, আর না হয় সরি জলীয় বাষ্প জমা হলে তো বায়ু হালকা হয়ে যাবে। সো হয় ওই বায়ু থেকে সমস্ত জলীয় বাষ্প বেরিয়ে গেছে, আর না হয় অন্য জায়গা থেকে বায়ু এসে ওই জায়গাটায় জমা হয়েছে। তো অন্য জায়গা থেকে যদি বায়ু এসে ওখানে জমা হয়, তো তার মানে অন্য জায়গায় কিন্তু বায়ুর ঘাটতি তৈরি হয়ে গেছে। সো সেখানে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে। সো দ্রুত দ্রুত বৃদ্ধি পেলে মানে ওই জায়গাটায় উচ্চচাপ তৈরি হচ্ছে, তার মানে আবহাওয়া পরিষ্কার থাকবে, আবহাওয়া পরিষ্কার থাকবে। এবং যেখান থেকে বায়ুটা এখানে চলে এলো সে জায়গাটায় তো নিম্নচাপ তৈরি হয়েছে। সো হতে পারে এখানকার বায়ু মানে যেখানটায় উচ্চচাপ তৈরি হয়ে গেল, সে আমরা বায়ু প্রবাহের নিয়ম কি জানি, যে উচ্চচাপের বায়ু, উচ্চচাপ স্থান থেকে বায়ুটা নিম্নচাপ স্থানের দিকে যায়। উচ্চচাপ থেকে বায়ুটা নিম্নচাপ, এটাকেই আমরা বায়ু প্রবাহ বলে থাকি। সো সেটাই, যে আবহাওয়াটা পরিষ্কার থাকবে এবং উচ্চচাপ স্থান থেকে ওই যেখানটায় আমরা ক্যালকুলেট করছি সেই জায়গাটার আবহাওয়াটা পরিষ্কার থাকবে, এবং উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ুটা পরবর্তীতে প্রবাহিত হলে সেইখানে ঝড় বৃষ্টি হবে। আমরা তো আমাদের জায়গাটাকে নিয়ে ভাবছি, সেইভাবে কিন্তু প্যারামিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস বা ওয়েদার ফোরকাস্টিং করা যায়, যেগুলো আমরা টিভি বা রেডিওতে দেখে থাকি। ওকে, আমরা আজকে এই পর্যন্তই পড়ছি। নেক্সট দিন আমরা সাইফন এবং আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো ভালো ভালো জিনিস আছে, যেগুলো খুব মজার মজার জিনিস। সাইফন আমরা অনেকেই কেরোসিন তেল বা রেশন থেকে যে কেরোসিন তেল দেয়, সেই কেরোসিন তেল যখন আমরা আনতে গেলে দেখতে পাবো যে একটা বড় ড্রাম থেকে একটা ছোট পাত্রে আগে কেরোসিন তেলটাকে ঢেলে নেওয়া হয়। সো সেখানে কিন্তু এই সাইফনের ইউজ করা হয়। সেই বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢালা যখন হয়, সেখানে কিন্তু সাইফনের ইউজ করা হয়। পরের দিন আমরা দেখবো সাইফনটা কী, বা সাইফনটা কীভাবে কাজ করে, তার কার্যনীতি কী। সাইফন কখন চাঁদে নিয়ে গেলে সাইফন চাঁদে সাইফন বা বায়ুশূন্য স্থানে সাইফন কিন্তু সেইভাবে কাজ করবে না, কারণ বা সাইফনের পাইপটা যদি এক জায়গায় লিক হয়ে যায় সেখানেও কিন্তু সাইফন কাজ করবে না। তরলের সমুচ্চশীলতা ধর্ম পড়ব, আর্কিমিডিসের নীতি পড়ব, প্লবতা পড়ব, কখন কোনো একটা বস্তু ভাসবে, কখন কোনো একটা বস্তু ডুবে যাবে, এরকম প্রচুর ইম্পর্টেন্ট পৃষ্ঠটান বলে একটা নতুন টপিক আছে, যেগুলো আমাদের এই নতুন সিলেবাসে, এগুলো আগে 11-12 ছিল, পৃষ্ঠটান, সান্দ্রতা, এগুলো সব 11-12 টপিক, এগুলো নতুন সিলেবাসে অল্প অল্প করে আমাদের ক্লাস 9-এর সিলেবাসে দেওয়া হয়েছে। সান্দ্রতা এবং মানে আমরা লক্ষ্য করি যে যে রং করা তুলি, সেই তুলি যখন আমরা জলের ভিতরে ডুবিয়ে উপরের দিকে তুলির আঁশগুলো কিন্তু পরস্পরের সঙ্গে আটকে যায়। এটা কেন হয় পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করা যায়। মাকড়সা যখন জলের উপর দিয়ে হাঁটে
তখন যে জায়গাটায় পা ফেলে সেই জায়গাটা হালকা নিচের দিকে নেমে যায়, এটা কেন হয়, এটাও পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করা যায়, এগুলো সম্পর্কে পড়বো। এবং আরও কিছু টপিক আছে, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, এগুলো আছে, সেগুলো পরপর আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকবে। যদি কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে সো আমাকে বলতে পারো। কোশ্চেন আমি গ্রুপে দেবো না, এই ভিডিও, এইখান থেকে কোশ্চেন কী হতে পারে, বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি, ব্যারোমিটারের ব্যবহার লেখো, ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কী করে করা যায়, ব্যারোমিটারে পারদস্তম্ভ দ্রুত বৃদ্ধি পেলে আমরা কি বুঝবো, ব্যারোমিটারে পারদস্তম্ভ দ্রুত হ্রাস পেলে আমরা কি বুঝবো, ব্যারোমিটারে পারদস্তম্ভ ধীরে ধীরে বৃদ্ধি পেলে আমরা কি বুঝবো, ব্যারোমিটারে পারদস্তম্ভ ধীরে ধীরে হ্রাস পেলে আমরা কি বুঝবো। এই যে প্রশ্নগুলো, এগুলো আমি ভিডিওটা তো দিয়ে দেবো, ভিডিওটাকে পজ করে করে আমি অনেক প্রশ্ন বলে দিয়েছি মুখে, ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। আর প্রশ্ন সাধারণত বইটা যদি ভালো করে পড়া যায়, সো প্রশ্ন কিন্তু যে প্রশ্নই আসুক সেটা পারা যাবে। ওকে, সো ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে